ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয়াঙ্কা নস্কর যে মামলা, সেই মামলা যেটা প্রাথমিকের প্রায় 32,000 চাকরি বাতিল মামলা, যেটা মহামান্য হাইকোর্টে ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে, আর একটা দিন পরেই সেই মামলাতে কিন্তু কোথাও না কোথাও গিয়ে লাফিয়ে কিন্তু ক্যান অ্যাপ্লিকেশন কিন্তু বেড়েই যাচ্ছে এবং অ্যাডিশনাল পার্টি কিন্তু যুক্ত হচ্ছে। এখন এই মামলায় লাগামহীন যে অ্যাডিশনাল পার্টি যোগ হচ্ছে, তারা একটা সার্টেন টাইম পর্যন্ত যারা টেট পাস করেছিল, রিক্রুটমেন্টে বসেছিল, তারা যেমন এই মামলায় যুক্ত হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা টেট অনুত্তীর্ণ, 2014 টেট পাসই করেননি এবং সেই সাথে 82 পাওয়া যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারাও এই মামলার সাথে যুক্ত হচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্ত যারা টেট পাস করেছেন, রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেছিলেন, তাদের আলাদা ব্যাপার, তারা এখানে ডিপ্রাইভ যদি হতে পারেন তারা মামলার সাথে যুক্ত হতে পারেন। বাট যারা রিক্রুটমেন্টেই বসেনি, অর্থাৎ 2016 নিয়োগে তারা পার্টিসিপেশনই করেননি, তারা কিন্তু ট্রায়াল কোর্টের অর্ডার ছাড়া সরাসরি এই ডিভিশন বেঞ্চের মামলায় যুক্ত হওয়াটা কোথাও গিয়ে তাদের লুকাস নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, তাদের লুকাস স্ট্যান্ডি পয়েন্ট নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। তার কারণ এই যে তারা এরকমভাবে এখানে যুক্ত হচ্ছে, যেটা কিনা এখতিয়ার বহির্ভূত কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে আসে। এছাড়াও কতজন মামলাকারী আছে এখানে আপনাদের সেটাও জানাবো। তো প্রথম কথা দেখুন, আজকেও কিন্তু 5/5/2025 তারিখে আমরা দেখতে পাচ্ছি ক্যান নাম্বার 57 ভাবতে পারছেন, মানে যেখানে অ্যাপিলেন্ট পার্টিদের যে যেগুলো আছে, মানে অ্যাপ্লিকেশন টেন্ডারে যেগুলো আছে, তাদের থেকেও ক্যান ছাপিয়ে গেছে এবং সেই সংখ্যাটা অনেক। তো সেখানে দাঁড়িয়ে 56 নাম্বার ক্যান যেটা ছিল সেটা আমরা বলেছিলাম টেট ফেল প্রার্থী। পরবর্তী ক্ষেত্রে দেবাঞ্জন চক্রবর্তী বলে একটা সিঙ্গেল পিটিশনার যুক্ত হয়ে গেল ক্যানে, মানে একটি কানেক্টেড অ্যাপ্লিকেশন যে সিঙ্গেল পিটিশনার, মানে কীরকমভাবে এটা বাড়ছে এবং সংখ্যাটা যদি সিঙ্গেল বাড়তে থাকে আমি জানি না এটা শেষ কোথায় হবে। তো গোটা বিষয় নিয়ে আসবো। দেখুন 5/5/2025 তারিখে যে ক্যানটি আজকে সংযুক্ত হলো এই মামলার সাথে, সেটা কিন্তু আগামী পরশু এই মামলা কিন্তু ডেট অফ হিয়ারিং, মানে অ্যাডমিশন হিয়ারিংগুলো রয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে ক্যান 8 পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ক্যানই অ্যাডমিশন হিয়ারিং হয়ে গেছে এবং সেগুলো অ্যাকসেপ্ট হয়েছে। এবার যদি আপনাদের দেখায় যে এই যে 32 মানে 82 পাওয়া এবং টেট উত্তীর্ণদের লুকাস স্ট্যান্ডি মিনস দ্য রাইট, অর্থাৎ তাদের অধিকার অর অ্যাবিলিটি টু ব্রিং এ লিগাল অ্যাকশন টু এ কোর্ট অফ ল অর টু অ্যাপিয়ার ইন এ কোর্ট, অর্থাৎ কোর্টে তাদের এখতিয়ার আছে কিনা এই মামলার সাথে সংযুক্তিকরণের ক্ষেত্রে। কারণ তাদের যে গ্রাউন্ড, তাদের যে স্পেশালি টেট ফেল যে মানে টেট অনুত্তীর্ণ যে সমস্ত প্রার্থীরা রয়েছে, তাদের গ্রাউন্ড কিন্তু ওই ট্রায়াল কোর্টে হবে। এটা কিন্তু ডিভিশন বেঞ্চে এটা এসে সরাসরি কোনো একটা মামলার সাথে আমি জুড়ে গেলাম যেটাতে কোনো সেই অর্থে সিঙ্গেল বেঞ্চে কোনো অর্ডার নেই, সেটা কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং সেক্ষেত্রে এই যে 82 অনুত্তীর্ণ যারা, মানে 82 যারা পরবর্তীতে পাস করেছিলেন, যারা রিক্রুটমেন্টেরই পার্টিসিপেশন করেনি, তাদের একটা সার্টেন বাউন্ডারি আছে, একটা লিমিটেশন আছে। হট করে আমি যে কোনো জায়গায় আমি পুশব্যাক করতে পারবো না। তার কারণ হচ্ছে এগুলো করা যায় না, কারণ কোর্টের তো একটা ডেকোরাম বলে একটা ব্যাপার আছে না। সেখানে গিয়ে আমি এন্টার রিক্রুটমেন্টে আমি পার্টিসিপেশন করলাম না, আমি এন্টার কত কিছুর মধ্যে আমি ঢুকিয়ে নিই, আমি হঠাৎ করে পরবর্তী ক্ষেত্রে ডিক্লেয়ার হয়ে আমি পুরোনো রিক্রুটমেন্টে চলে যাব, সেটা হবে না। মানে সেটা এই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা ভীষণ কম। এবং 82 পাওয়াদের এই ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের একদম শুরুতেই যখন এনাদের হয়ে বক্তব্য রাখা হবে, তো এটা কনসিডার হওয়ার জায়গা নেই, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এবং সেই সাথে টেট অনুত্তীর্ণ যারা আছেন তারা তো টেট কোয়ালিফাই করেনি, তারা এখানে যুক্ত হয়ে কী বলবেন যে রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেননি, ওএমআর শিটে গন্ডগোল, এগুলো ওএমআর শিটের মামলা এটা নয়, এটা অ্যাপটিউড টেস্ট এবং ইন্টারভিউ রিলেটেড মামলা যদি আমরা ধরে নিই, কারণ এটা নিয়েই তো ব্যাপারটা হচ্ছে। তো সেটাতেই যারা পার্টিসিপেশন করেনি, তো তারা এই মামলায় যুক্ত হয়ে কী বলবে? এটা বড় প্রশ্ন। এখানে যে সমস্ত অ্যাডভোকেট এনাদের ভুল বোঝাচ্ছেন, তারা অ্যাকচুয়ালি অ্যাডভোকেটদের কাছে গেলে তারা কোনো মামলা ছাড়ে না, তো কিছু না কিছু বলে তাদের চলো নিয়ে নিই, এই যে ব্যাপারটা এটা চলছে, পয়সা নষ্ট হচ্ছে। আলটিমেটলি মামলাটা অ্যাপটিউড টেস্টের উপরে যদি দাঁড়িয়েই তো এন্টার 32 স্যাটিসফাইড হচ্ছে। তো ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট যারা পার্টিসিপেশনই করেনি তারা কি করে এটাকে চ্যালেঞ্জ করবে, এটাই তো বড় প্রশ্ন। যাই হোক, এই জায়গাটা আপনারা বুঝতে হবে গোটা বিষয়টা। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে প্রসঙ্গটা আপনাদের নিয়ে আসি, যে ক্যান 1 to 8 যেটা অলরেডি অ্যাডমিশন হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলো ডিসপোজ অফ হয়েছে, অর্থাৎ এগুলো নিষ্পত্তি হয়েছে যে এগুলো কিন্তু কানেক্টেড অ্যাপ্লিকেশনে যেগুলো ছিল সবকটা কিন্তু অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে সেগুলো কিন্তু অ্যালাউ হচ্ছে। অর্থাৎ মূল রেসপন্ডেন্ট পার্টি এখানে প্রিয়াঙ্কা নস্কর যে 139 জন যতজন আছে, তারা যে রায়টা পাবে তারা কিন্তু 1 থেকে 8 পর্যন্ত সেম রায় তারা
পাবে, তার কারণ এগুলো অ্যালাউ হয়ে গেছে, ওটাতে যা জাজমেন্ট আসবে এটাও তারা পাবে। বাকি 9 থেকে 50 অবধি মানে এইখানে সংখ্যাটা বলে দিই, 663 জন চাকরি প্রার্থী এখানে রয়েছেন 1 থেকে 8-এর মধ্যে, এবং ক্যান 9 থেকে 50 পর্যন্ত একটা মামলাকারীদের সংখ্যা যতটুকু আন্দাজ করা যাচ্ছে তাতে করে 1870 জন মতন দাঁড়াচ্ছে। তাহলে এইটা মিলে প্রায় বেশ কিছু সংখ্যা প্রায় 2400-2500 গায়ে গিয়ে দাঁড়াচ্ছে। বাকি যে কটা ক্যান হয়েছে, যে আরও যে 7টা ক্যান, তাই মিলে কিন্তু সংখ্যাটা প্রায় 2800 জন। তো এর মধ্যে কিন্তু 82 পাওয়াতে বেশ কয়েকটি ক্যান রয়েছে, এবং তাছাড়া প্রশ্ন ভুলে মানে টেট অনুত্তীর্ণ ওদেরও কিন্তু ক্যান রয়েছে। তো সংখ্যাটা এই সংখ্যায় দাঁড়িয়ে আছে মোটামুটি একটা জায়গায়। তো সেই জায়গা থেকে যেটা বক্তব্য সেটা খুব পরিষ্কার, যে যারা ডিপ্রাইভ হয়েছে, যাদের সাথে অন্যায় হয়েছে, তারা মামলাটায় সংযুক্ত হয়েছেন, তাদের কিছু ক্যান অ্যাকসেপ্ট হয়েছে, কিছু ক্যান কোনো পেন্ডিং আছে, অ্যাডমিশন হিয়ারিং হয়নি। এবং সেক্ষেত্রে বিচারপতি মহোদয় তারা বলেছেন যে আলটিমেটলি প্রথমে অ্যাপিলটাকে শোনা হবে। অ্যাপিল মানে ম্যাট 873, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর, এই অ্যাপিলটাকে আগে শোনা হবে। অর্থাৎ এই যে ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাপিল করে গেছে যে না 32 চাকরি বাতিলের এই গ্রাউন্ডে বা এই পয়েন্টগুলো রয়েছে, তো সেটার অ্যাপিলটা আগে শুনানি করা হবে। তারপরে যদি ফার্দার কোনো কিছু যদি থাকে যেগুলো কানেক্টেড অ্যাপ্লিকেশনে আছে, এবং সেটা এই রিলেটেড সংক্রান্ত না, মানে আপনাকে এমনভাবে বলতে হবে যেটা এর বাইরের কিছু, তখনই কিন্তু কানেক্টেড অ্যাপ্লিকেশন থেকে কেউ না কেউ বলতে পারবে। তো সেটা হচ্ছে মধ্য কথা। তো আলটিমেটলি এরা দাঁড়ালো টোটাল প্রার্থীর সংখ্যা প্রায় 2800, এবং কানেক্টেড অ্যাপ্লিকেশন যে হারে হয়ে যাচ্ছে তাতে করে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে। এটা নিয়ে হয়তো পরের দিনে এই 7 তারিখে হয়তো এই প্রশ্নটা উঠে যাবে, কারণ এই দিনই কিছু প্রার্থী তারা কিন্তু কানেক্টেড অ্যাপ্লিকেশনটাকে ওখানে কিন্তু মানে অ্যাডমিশন হিয়ারিং করানোর জন্য কিন্তু বলবেন, এবং সেক্ষেত্রে এটা যদি কেউ তুলে ধরে হয়তো সেদিনই একটা ডেট বেঁধে দিতে পারে এই 7 তারিখে, যেখানে গিয়ে ফার্দার আর কোনো কানেক্টেড অ্যাপ্লিকেশন কিন্তু হয়তো আর অ্যালাউ করবে না, কারণ এটা চলতে থাকে, যেটা কল্যাণবাবু গতদিনও বলেছিলেন যে এটা কত লম্বা চলবে, ঠিক আছে। তো সেটার জন্য কিন্তু তিনি 300 কথা বলেছিলেন, তো তার কথাই হয়তো মিলে যাবে একটা টাইমে যে হারে কানেক্টেড অ্যাপ্লিকেশন যুক্ত হচ্ছে। তো যাই হোক, এই আর একটা ছোট্ট পয়েন্ট বলে দিই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আননেসেসারি মামলা করার জন্য কস্ট ইম্পোজ হয়, অর্থাৎ জরিমানা পর্যন্ত হয় মহামান্য হাইকোর্টে, যে তাদের গ্রাউন্ডলেস বেসলেস লুকাস্টারনি নেই, অথচ কোর্টকে বিভিন্ন মামলার সাথে তারা ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কস্ট ইম্পোজও হতে পারে এই ক্ষেত্রে, এটাও বলে রাখলাম। যারা করছেন তারা সাবধানে করবেন, যদি লুকাস্টারনি না থাকে কোর্ট কিন্তু এক্ষেত্রে কস্ট ইম্পোজ করতে পারে। রাজেশ মান্থাসারের অর্ডার মানে একটা মামলার ক্ষেত্রে এরকম হয়েছিল, তিনি কস্ট ইম্পোজ করেছিলেন। জাস্টিস গাঙ্গুলির অর্ডার এরকম ছিল, কস্ট ইম্পোজ করেছিলেন। তো এই একটা ব্যাপার। আর একটা সার্টেন বিষয় আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যে ব্যতিক্রমী জিনিসগুলো এসছে না, জাস্টিস গাঙ্গুলির যে ব্যতিক্রমী অর্ডারগুলো, যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চাপ সৃষ্টি করে তিনি কিন্তু অর্ডার করেছিলেন, এবং সেক্ষেত্রে 2016 প্যানেলে 2022 সে চাকরি দিয়েছিলেন, সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশনে গেছে। এবং আপনাকে এটুকু বলে দিই, এখনকার যত বিচারপতি আছে তারা কেউ কিন্তু এই ধরনের ব্যতিক্রমী অর্ডার কেউ দেবে না, কারণ পিছনে রিমান্ড ব্যাক মানে 6 বছর পুরোনো একটা রিক্রুটমেন্টে তারপরে 2-2টো রিক্রুটমেন্ট হয়ে গেছে, সেখানে গিয়ে কেউ সেই রিক্রুটমেন্টে অ্যালাউ করছে, এটা ভীষণ ডিফিকাল্ট। তিনি করেছেন এবং সেটা নিয়ে কিন্তু অলরেডি মামলা হচ্ছে ডিভিশনে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ সকলকে।